দর্শক, কল্পনা করুন আকাশে একটি মৃত্যুদূত ছুটে আসছে ঘন্টায় 800 কিলোমিটার বেগে। আপনার রাডার সেটিকে দেখছে, ডান দিকে যাচ্ছে, আপনি মিসাইল ছুড়লেন ডান দিকে, কিন্তু সেই মৃত্যুদূত আসলে ততক্ষণে এসে গেছে সম্পূর্ণ বাম দিকে। আপনার মিসাইল শূন্যে বিস্ফোরিত হলো আর সেই ড্রোন নিঃশব্দে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানলো। দর্শক, এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন পৃথিবীর সবচেয়ে নিষেধাজ্ঞা পীড়িত দেশ ইরান। দর্শক, ড্রোন শব্দটি শুনলে আমাদের মাথায় সাধারণত ছোটখাটো একটি উড়ন্ত যন্ত্রের ছবি ভেসে ওঠে, যেটি দিয়ে হয়তো ছবি তোলা হয় কিংবা যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করা হয়। কিন্তু ইরান যা তৈরি করেছে তাকে ড্রোন বলাটাই যেন অপমান। এটি হলো আকাশপথে উড়ে চলা এক অদৃশ্য ঘাতক, এক উড়ন্ত প্রেতাত্মা, যাকে রাডারের পর্দায় দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, ধরা যায় না, ধ্বংস করা যায় না। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর রাডার প্রতারণার অবিশ্বাস্য ক্ষমতা। পৃথিবীতে এর আগে কোনো ড্রোনে এই ধরনের প্রযুক্তি দেখা যায়নি। এটি যখন আকাশে ওড়ে তখন শত্রুপক্ষের রাডার সিস্টেমে ইচ্ছাকৃতভাবে ভুল সংকেত পাঠায়। ফলে রাডার অপারেটর যা দেখেন পর্দায়, বাস্তবে ড্রোনটি থাকে সম্পূর্ণ ভিন্ন স্থানে। এটি যেন আকাশে নিজের একটি মায়াবী প্রতিচ্ছবি তৈরি করে, আর সেই মায়াকে ধাওয়া করতে করতে শত্রুর সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়ে যায়। শুধু প্রতারণাই নয়, এই যন্ত্রটি ঘন্টায় প্রায় 800 কিলোমিটার বেগে আকাশ চিরে যেতে সক্ষম। সাধারণ সামরিক ড্রোনগুলোর গতি যেখানে 200 থেকে 400 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, সেখানে এই দানবীয় গতি একে কার্যত অধরা করে তুলেছে। 150 কেজি পর্যন্ত বিস্ফোরক বা ক্ষেপণাস্ত্র বহন করার সক্ষমতা একে একটি উড়ন্ত বোমারু বিমানের সমকক্ষ করে তুলেছে। কিন্তু দর্শক, সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো এর পরিসীমা। এই একটি ড্রোন 4000 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়তে পারে। এর অর্থ কি বুঝতে পারছেন? তেহরান থেকে উড়ে এটি ইসরায়েলে তো বটেই, ইউরোপের দক্ষিণ উপকূল পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই ধরনের দূরপাল্লার সক্ষমতা সাধারণত শুধু আমেরিকা, রাশিয়া বা চীনের মতো সামরিক পরাশক্তিগুলোর কাছেই থাকে। ইরানের হাতে এমন প্রযুক্তি, এটি বিশ্ব সামরিক মানচিত্রে এক বিশাল ভূমিকম্প। দর্শক, এবার আসুন সেই রহস্যময় জন্মস্থানের কথায়, যেখানে এই ভয়ঙ্কর অস্ত্রটি প্রাণ পেয়েছে। ইরানের গভীরতম সামরিক গোপনীয়তার মধ্যে রয়েছে তাদের ভূগর্ভস্থ অস্ত্র কারখানাগুলো। কিন্তু এই নির্দিষ্ট ড্রোনটি যে কারখানায় তৈরি হয়েছে সেটি সাধারণ কোনো ভূগর্ভস্থ স্থাপনা নয়। মাটির পৃষ্ঠ থেকে 200 মিটার অর্থাৎ প্রায় 65 তলা ভবনের সমান গভীরতায় অবস্থিত এই কারখানা। ভাবুন একবার, 65 তলা ভবন যদি উল্টো করে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, সেই গভীরতায় চলছে ইরানের সবচেয়ে গোপন সামরিক প্রকল্প। এই স্থাপনায় কোনো মোবাইল ফোনের সিগন্যাল পৌঁছায় না, উপগ্রহের রেডিও তরঙ্গ সম্পূর্ণভাবে অবরুদ্ধ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো CIA, মোসাদ, MI6 বছরের পর বছর চেষ্টা করেও এই কারখানার ভেতরের কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে পারেনি। এটি যেন পৃথিবীর বুকে এক অদৃশ্য দুর্গ, যার অস্তিত্ব সবাই জানে কিন্তু ভেতরে কি ঘটছে তা কেউ জানে না। ইরানের প্রকৌশলী ও বিজ্ঞানীরা এই নিভৃত অন্ধকারে বসে বছরের পর বছর ধরে যে গবেষণা চালিয়ে গেছেন তার ফসল হলো আজকের এই অস্ত্র। তারা দাবি করেছেন অতীতে বিভিন্ন সংঘর্ষে যেসব বিদেশি ড্রোন ভূপাতিত বা বন্দী হয়েছিল সেগুলোর অভ্যন্তরীণ প্রযুক্তি খুঁটিয়ে বিশ্লেষণ করে তারা এই নতুন প্রজন্মের ড্রোন উদ্ভাবন করেছেন। অর্থাৎ শত্রুর অস্ত্রকেই পাঠ্য বই বানিয়ে ইরান তৈরি করেছে শত্রুকে পরাজিত করার মরণাস্ত্র। দর্শক, এবার আসে সেই ঘটনায় যেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিছুদিন আগে ইসরায়েলের বিমান বাহিনীর রাডার পর্যবেক্ষণ দল একটি অস্বাভাবিক ঘটনা শনাক্ত করেছে। তাদের দক্ষিণ সীমান্তের আকাশ সীমায় একটি অচেনা উড়ন্ত বস্তু ধরা পড়েছিল। কিন্তু ধরা পড়া বলাটাই হয়তো সঠিক নয়, কারণ রাডারে তার উপস্থিতি ছিল ক্ষণস্থায়ী, অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। একবার দেখা যাচ্ছে, পর মুহূর্তে উধাও। একদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু পরের সেকেন্ডে সম্পূর্ণ অন্য প্রান্তে তার চিহ্ন। ইসরায়েলের বিমান নজরদারি সংস্থা পরবর্তীতে স্বীকার করেছে তারা সেই উড়ন্ত বস্তুটিকে সঠিকভাবে চিহ্নিত বা ট্র্যাক করতে সক্ষম হয়নি। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয়, সেই বস্তুর গঠনগত বৈশিষ্ট্য ইরানের এই নতুন প্রজন্মের সুপার ড্রোনের সাথে অদ্ভুতভাবে মিলে যায়। দর্শক, যদি এই দাবি সত্য হয় তাহলে এর অর্থ অত্যন্ত ভয়াবহ, কারণ যখন ধরে নিতে হবে ইরান ইতিমধ্যেই তাদের সর্বশেষ মরণাস্ত্র পরীক্ষা করে ফেলেছে এবং সেটি করেছে খোদ শত্রুর আকাশেই। ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখের সামনে দিয়ে নিজেদের ড্রোন উড়িয়ে নেওয়া যাওয়া, এটি কেবল প্রযুক্তিগত সাফল্য নয়, এটি শত্রুর প্রতি এক নির্দয় মানসিক আঘাত। এবং এখানেই সবচেয়ে চমকপ্রদ প্রশ্নটি উঠে আসে, মাত্র 4 মাস আগে ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন পাঠিয়েছিল। ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সেগুলোর অধিকাংশ ধ্বংস করে দিয়েছিল। সেদিন পশ্চিমা মিডিয়া জয় ডাক বাজিয়েছিল, ইরানের ড্রোন ব্যর্থ।
কিন্তু আজ পেছনে ফিরে তাকালে মনে হচ্ছে সেই আক্রমণ কি আসলেই ব্যর্থ ছিল, নাকি সেটি ছিল একটি সুপরিকল্পিত পরীক্ষা। ইরান কি ইচ্ছাকৃতভাবেই পুরনো মডেলের ড্রোন পাঠিয়ে আয়রন ডোমের প্রতিক্রিয়ার সময় শনাক্তকরণ পদ্ধতি এবং দুর্বলতাগুলো পরীক্ষা করেছিল, আর সেই পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে তৈরি করেছে এই নতুন প্রজন্মের ড্রোন, যা আয়রন ডোমের প্রতিটি দুর্বলতাকে কাজে লাগানোর জন্য বিশেষভাবে পরিকল্পিত? যদি তাই হয়ে থাকে, তাহলে ইরানের সামরিক পরিকল্পনাবিদদের বুদ্ধিমত্তা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাকে সামরিক ইতিহাসের অন্যতম চমকপ্রদ অধ্যায় হিসেবে স্বীকৃতি দিতেই হবে। দর্শক, এই ড্রোনের আরো কিছু ক্ষমতার কথা জানলে আপনি বুঝবেন কেন সামরিক বিশেষজ্ঞরা একে গেম চেঞ্জার বলেছেন। এটি শুধু আক্রমণকারীর অস্ত্র নয়, এটি একটি সম্পূর্ণ উড়ন্ত গোয়েন্দা ঘাঁটি। 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যত ইলেকট্রনিক ডিভাইস সক্রিয় রয়েছে, মোবাইল ফোন, ওয়াকিটকি, রেডিও ট্রান্সমিটার, এমনকি সামরিক যোগাযোগ যন্ত্র, সবকিছুর সংকেত এটি ধরতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং রেকর্ড করতে পারে। কে কার সাথে কথা বলছে, কোন ফ্রিকোয়েন্সিতে বলছে, কোন স্থান থেকে বলছে, এই সমস্ত তথ্য এই ড্রোন মুহূর্তের মধ্যে সংগ্রহ করে নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠিয়ে দিতে সক্ষম। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ক্ষমতা হলো সিগন্যাল জ্যামিং। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছেন এই ড্রোন শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। অর্থাৎ আপনি যখন এই ড্রোনকে ভূপাতিত করার জন্য মিসাইল ছুড়বেন, তখন সেই মিসাইলের ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম হঠাৎ করেই বিভ্রান্ত হয়ে যেতে পারে। দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘ কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান কিভাবে এত উন্নত প্রযুক্তি অর্জন করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকদের চোখ পড়েছে একটি দিকে, মস্কোর দিকে। একাধিক পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই ড্রোন ব্যবহৃত রকেট চালনা ব্যবস্থা রাশিয়ার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাথে অস্বাভাবিকভাবে সাদৃশ্যপূর্ণ। শুধু তাই নয়, কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশের নকশা এবং গঠনও রাশিয়ান প্রযুক্তির ছাপ বহন করেছে। ইসরায়েল সরাসরি আঙুল তুলেছে। তারা বলেছে ইরান এবং রাশিয়ার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গোপনে প্রযুক্তি বিনিময় করেছে। তেল আবিবের কাছে নাকি স্যাটেলাইট চিত্রও রয়েছে, যা প্রমাণ করে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম হস্তান্তরের ঘটনা ঘটেছে। অবশ্য মস্কো এবং তেহরান উভয়ই এই অভিযোগ এক বাক্যে নাকচ করে দিয়েছে। কিন্তু ভূরাজনীতির অভিজ্ঞ পর্যবেক্ষকরা জানে, রাজনৈতিক অস্বীকৃতি আর বাস্তব সত্য সবসময় এক হয় না। দর্শক, ইরানের এই ড্রোনের আবির্ভাব শুধু ইসরায়েলের মাথা ব্যথার কারণ নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে এটি একটি গভীর সংকটে ফেলে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, উপসাগরীয় এই দেশগুলো ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে। তারা বুঝতে পেরেছে যে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত রাডার ব্যবস্থাকে বোকা বানাতে পারে। সেই প্রযুক্তি কেবল ইসরায়েলের জন্য নয়, এই অঞ্চলের প্রতিটি দেশের জন্যই একটি অস্তিত্বের হুমকি। ফলে শুরু হয়ে গেছে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা। আমেরিকা এবং ইউরোপের কাছ থেকে সর্বশেষ প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য উপসাগরীয় দেশগুলো ইতিমধ্যে আলোচনা শুরু করেছে। কোটি কোটি ডলারের নতুন সামরিক চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে। প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এই নামগুলো এখন আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের এই ড্রোন যদি সত্যি আয়রন ডোমকে ফাঁকি দিতে পারে, তাহলে প্যাট্রিয়ট বা থার্ড কি এর বিরুদ্ধে কার্যকর হবে, নাকি ইরান ইতিমধ্যেই সেই সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও খুঁজে বের করেছে? আপনি কি মনে করেন ইরান সত্যি আয়রন ডোমকে পরাজিত করতে সক্ষম, নাকি এসব শুধুই প্রচারণা? মধ্যপ্রাচ্যের এই নতুন সামরিক ভারসাম্যকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? এখন এই কমেন্ট বক্সে আপনার মূল্যবান বিশ্লেষণ জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং পরিচিত সবার সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যেন আন্তর্জাতিক ও সামরিক ভূরাজনৈতিক সংবাদের প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।